গভীর রাতে নিজের স্বামী নিহালকে চোরের মতো চুপি চুপি উঠে চলে যেতে দেখা যায়। প্রথম দুদিন ব্যাপারটাকে হালকাভাবে নিলেও আজ যেন কোনোভাবেই নিজের মনকে কিছু একটা বোঝাতে পারছে না কুসুম। নেহাল বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুসুমও উঠে বসলো। ওদের বাথরুমটা ঘরের বাইরে। এতদিন বাথরুমে যায় ভেবে উল্টো পাশে ফিরে ঘুমিয়েছে কুসুম, কিন্তু আজ কেন যেন মনটা কুগাইছে। মনে হচ্ছে তার পিঠ পেছনে ভয়ঙ্কর কোনো রহস্য চলছে, যেটা আজ তার মুখোমুখি হবে। কুসুম ফাঁকা ঠোক গিলে ধীর পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। এক সেকেন্ডে স্ট্যাচুর ন্যায় দাঁড়িয়ে থেকে এগিয়ে চলল দরজার দিকে। দরজা খুব আস্তে করে চাপিয়ে রেখে গেছে নেহাল। কুসুমও হালকা হাতে দরজাটা খুলে নিল। মাথা বের করে অন্ধকারে উকি দিতেই তার চোখে নেহালের চেহারাটা স্পষ্ট হয়ে উঠল। ড্রয়িং রুমে একটা স্বল্প পাওয়ারের ড্রিম লাইট জ্বলতে থাকে সারা রাত, যাতে রাতে উঠে বাথরুমে যেতে আসতে সুবিধা হয় সবার। সেই হালকা আলোয় কুসুম দেখল ছোট দেবরের ঘরে টোকা দিয়ে চলেছে নেহাল। কুসুমের কলিজা আটকে উঠল। ছোট দেবর কিছুদিন হলো বিয়ে করেছে। ব্যবসায়িক কাজে তাকে শহরে যেতে হয়েছে গতকাল সন্ধ্যায়। তার স্ত্রী মানে শিমুল ঘরের ভেতর একাই রয়েছে। তাহলে তার ঘরে কি কাজ নেহালের? কুসুমের মনে হলো তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। কিছু একটা রক্তে রক্তে ছুটে চলে সর্বাঙ্গে গরম করে তুলছে। এত অস্থিরতা এর আগে কখনো হয়নি কুসুমের। মাত্র 3 বছরে বিবাহিত জীবনের মধ্যে এমন নিচু ঘটনার সাক্ষী হতে হবে তা কল্পনা করেনি কুসুম। কুসুম দরজার গোড়ায় বসে পড়ল। যখন দেখল শিমুল দরজা খুলে প্রায় টেনে ভিতরে নিয়ে গেল নেহালকে, তখন খট করে দরজাটা আটকে দেওয়া হলো। ব্যগ্রতা চেপে ধরল কুসুমকে। মাথা খাটালো সে। এভাবে নেহালকে পার পেয়ে যেতে দেওয়া যাবে না। কুসুমের মতো নরম মনের মেয়ে পেয়ে যা ইচ্ছে তাই করবে, তা কিছুতেই মেনে নেবে না কুসুম। আর না নেহালকে শান্তিতে এসব রামলীলা চালাতে দেবে। কুসুম হা মুখ করে বুক ভরে বাতাস টেনে নিল। কপাল থেকে এলো চুল সরাতে গিয়ে টের পেল তার দু চোখে পানি জোয়ার। কুসুম ঝটপট চোখ জোড়া মুছে নিল। কুসুমের মা বলেছিল চোখের পানি সবচাইতে দামি বস্তু, কারণ এতে 1 ভাগ পানি থাকলেও 99 ভাগ থাকে অনুভূতির বেহাল দশা। তাই তার জন্য চোখের এমন দামি পানি খরচ করার মানেই হয় না। কুসুম নেহাল নামক এই জানোয়ারটার জন্য 1 ফোঁটাও চোখের পানি ফেলবে না। সে মেয়ে, আর মেয়েরা শুধু সব সহ্যই করে না, এটা নেহালের কর্ণকুহরে ভালো রকমই ঢুকিয়ে দিতে হবে। কুসুম হাত খোপা করে উঠে দাঁড়ালো। তার পরনে সুতি শাড়ি। বিয়ের আগে শাড়ি পরা আর যুদ্ধ করা কুসুমের জন্য সমান ছিল। যেই মেয়ে শাড়ি পরতে হবে লুকাবে ভাবত, সেই মেয়ে এখন রাত দিন 24 ঘন্টাই শাড়ি পরে থাকে। এর কারণ নেহাল। বাসরাতে নেহাল বলেছিল তার অন্যতম ইচ্ছে স্ত্রী সবসময় শাড়ি পরে থাকবে, তাতে নাকি বউদের বউ বউ ভাবটা সবসময় বজায় থাকে। কথাটি শুনে প্রথমে গলা শুকিয়ে এলেও শেষেরটা নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করেছে কুসুম, এবং শেষমেশ নিজেকে শাড়িতে পুরোপুরিভাবে অভ্যস্ত করতে পেরেছে। পুরনো দিনের বেশ কিছু এলোমেলো কথা স্মৃতি সব মস্তিষ্কে হানা দিচ্ছে বারবার। কুসুম সমস্ত ভাবনাকে একপাশে ফেলে এগিয়ে চলল শাশুড়ি মরিয়ম বেগমের ঘরের দিকে। এ বাড়িতে 5টি রুম। একটি বড় ভাই ভাবি দখলে, দ্বিতীয় তারও নেহালদের, তৃতীয় কুসুমের দেবর নয়নের জন্য বরাদ্দ ছিল। সেখানে এখন তার বউয়েরও জায়গা হয়েছে। আর 2টি রুমের একটি শ্বশুর শাশুড়ি, অন্য রুমটি খালি পড়ে রয়েছে। এখানে বড় ভাবি একমাত্র মেয়ে টুকু খেলে। টুকুর ভালো নাম আশফিয়া, সবাই ভালোবেসে টুকু বলেই ডাকে। দরজায় করাঘাত চালালো কুসুম। বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে সে। রাতে এই প্রথমে এসে এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হবে তাকে, তা যেন চিন্তাতেও আসেনি। নিজের স্বামী এখন এই মেয়েটির সঙ্গে রঙ্গলীলায় ব্যস্ত, আর কুসুম এখানে শাশুড়িকে ডাকতে চলেছে। কি অদ্ভুত পরিস্থিতি! কুসুমের চোখ জ্বালা করছে, হাত পা কাঁপছে। কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে, যার ব্যাখ্যা তার কাছে নেই।
মরিয়ম বেগম চোখ ডলতে ডলতে দরজা খুললেন এবং মেজ বউকে এত রাতে এভাবে দেখে চমকে উঠলেন। তার ঘুম পুরোপুরি গায়েব হয়ে গেল চোখ থেকে। কি হয়েছে মেজ বউ? তুমি এত রাতে এমনি দরজা আটকাইতেছো কেন? আম্মা, আম্মা, আপনি এদিকে আসেন, বলে কুসুম কান্না করে ফেললো। দুজনে হালকা শোরগোলে হাবিব শিকদারের ঘুম ভেঙে গেল। তিনিও উঠে আসলেন। আমিও তো বুঝবার চেষ্টা করতেছি। মেজ বৌমা, ঘটনা কি আমার একটু দেখো। হুট করে শ্বশুরের আগমনে খানিকটা অপ্রস্তুত হয়ে উঠল কুসুম। একরাশ লজ্জারা তাকে ঘিরে ধরে আষ্টে পৃষ্ঠে, কিন্তু এখন লজ্জাদের রাজত্ব করতে দিলে চলবে না ভেবে সমস্ত লাজ লজ্জা একপাশে ফেলে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাটি ধীর গলায় মিনমিনিয়ে ব্যাখ্যা করল কুসুম। যা শুনে শ্বশুর শাশুড়ি দুজনেই যার পরনায় চমকে উঠলেন। কুসুমের চোখ বেয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে। এই চোখের পানি দেখে কুসুমের কথাগুলোকে কিছুতেই হাওয়ায় উড়িয়ে দিতে পারল না তারা। মরিয়ম বেগম কিছু বলার আগেই হাবিব শিকদার গমগমে কণ্ঠটি নাড়ালেন। নেহাল কি এখনো ওই রুমে? কুসুম মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। স্ত্রী বউকে নিয়ে হাবিব শিকদার ছোট ছেলের ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। দরজার গায়ে হাত রেখে বুঝলেন দরজার ভেতর থেকে বন্ধ। তিনি এবার জোরে থাবা মারলেন দরজার গায়ে। মনে হলো ভেতরে থাকা লোক দুটো চমকে উঠল এতে। তাদেরকে কেউ এভাবে আবিষ্কার করে ফেলবে তা যেন ভাবতেই পারেনি তারা। হাবিব শিকদার গর্জে ওঠার গলায় নেহালের নাম ধরে উচ্চারণ করলো। তার হম্বিতম্বিতে পুরো বাড়ি সরগম হয়ে উঠল মুহূর্তেই। বড় ছেলে তমল আর তার স্ত্রী মিতুও উঠে চলে এলো ঘরের বাইরে। ব্যাপারটা কি ঘটেছে তা বোঝার জন্য মিতু একবার অশ্রুসিক্ত কুসুমের দিকে চাইল, তারপর শাশুড়ির হতভম্ব মুখটা দেখল। এরপর যেন সব বুঝে গেল, এমন ভঙ্গিতে চুপ করে গেল। তমলের হাত ধরে টানলো। তমল চোখ ইশারায় প্রশ্ন করলো, কি? মিতু তমলকে টেনে আবার ঘরে নিয়ে এলো। কি ব্যাপার? ঘরে আনলে কেন? আমি যা সন্দেহ করছিলাম তাই ঘটলো। কিসের সন্দেহ? আর কি ঘটছে আমাকে খুলে বলো তো। তোমার ভাই নেহাল ওই নতুন বউয়ের সাথে ওর যে একটা ফিসফিসানি কিছু চলতেছিল তা আমি আগেই টের পাইছি। বিয়ের দিনই কেমন করে যেন তাকাচ্ছিল বারবার শিমুলের দিকে, আর শিমুলও দেখি নেহালকে চোখে হারাচ্ছিল। আমি প্রথমে সবটা মস্করাতে নিল, এখন মনে হচ্ছে এর পিছনে খুব জটিল কিছু আছে। তমল যেন বিশ্বাসই করতে পারল না এমন ভঙ্গিতে বলল, কি বলো এসব? যা বলি সত্যি বলি, আসো বাইরে আসো আর দেখো কোন নাটক চলতেছে। হাবিব শিকদারের ভয়ে হোক আর যে কারণেই হোক আত্মসমর্পণ করলো নেহাল। দরজা খুলে দিতে সবার চোখ ছানা বড়া হয়ে গেল। কুসুম কেঁদে উঠল হাউমাউ করে, নিচে বসে পড়ল ধূপ করে। তার বুক ফেটে কান্না আসছে। বাবা মারা যাওয়ার সময়ও এতটা কষ্ট বুঝি তার হয়নি। নেহাল কাচুমাচু ভঙ্গিতে বাইরে বেরিয়ে এলেন। হাবিব শিকদার সপাটে তার ফর্সা গালে লাল করে ফেলল। তমল গিয়ে বাবাকে সরিয়ে না আনলে নেহালকে বোধহয় মেরেই ফেলতেন হাবিব শিকদার। এরপর পর ঘটে গেল কয়েকটা ঘটনা। কুসুম সহ্য করতে না পেরে ছুটে গেল ঘরের ভেতর। শিমুল এক কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। কুসুম গিয়ে তার চুলের মুঠি নিজের হাতে পেঁচিয়ে ধরল আর শুরু করলো ধমাধম মার। যেভাবে পারল শিমুলকে হাত মুখ ভেঙে দেওয়ার আপ্রাণ চেষ্টা করলো। মিতু মরিয়ম বেগম গিয়ে টেনে হিচড়ে কুসুমকে ছাড়িয়ে আনার চেষ্টা করলো। কুসুম চেঁচাচ্ছে, চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, তুই একটা মেয়ে হয়েও আমার ঘর কিভাবে ভাঙলি? দুনিয়াতে এত পুরুষ থাকতে আমার স্বামীকে চোখে পড়ছিল তোর? আমার এই পেটের সন্তান, ও জন্ম নেওয়ার পর বাবা বলে কাকে ডাকবে? কাকে? থমকে গেল ঘরের প্রতিটি সদস্য। নিহালের চোখে বিস্ময়। সে বাবা হতে চলেছে, অথচ এই কথাটি কুসুম তাকে একটি বারও জানালো না কেন? নিহাল এগিয়ে এসে কুসুমকে ধরতে নিলে কুসুম ছিটকে দূরে সরে গেল। হিসিয়ে বলল, খবরদার বলছি, আমাকে শোবেন না আপনি, একদম শোবেন না। অপবিত্র নোংরা আপনি। কি করে পারলেন আমার সাথে এরকমটা করতে? কুসুম কেঁদেই চলেছে। নিহাল বলল, আমার কথাটা একবার শোনো কুসুম, আমি কিচ্ছু করিনি। মাঝরাতে নিজের স্ত্রীকে ছেড়ে চোরের মতো চুপি চুপি অন্য একটি মেয়ের ঘরে আসেন আর বলেন আপনি কিছু করেননি। আমি ওকে বোঝাতে এসেছিলাম কুসুম।
কি বোঝাতে এসেছিলেন? হ্যাঁ, ও আমার প্রাক্তন কুসুম। কুসুম সহ পরিবারের সবাই থমকে গেল। কুসুমের মনে হলো তার মাথা ঘুরছে, চোখে মুখে অন্ধকার দেখছে। কুসুম পড়ে যেতে নিলে নেহাল তাকে ধরে ফেলল। কুসুমের মাথার কাছে মরিয়ম বেগম বসে রয়েছেন। এখন গ্রীষ্মকাল, কিন্তু কুসুমের শরীর অত্যধিক ঠান্ডা হয়ে আছে, হাত পা ফ্যাকাশে দেখাচ্ছে, চেহারা মলিন। মৃদু ঘাবড়ে গেল। উদ্বিগ্ন কণ্ঠে শাশুড়িকে বলে উঠল, আম্মা, ওর শরীর তো খারাপ হয়ে যাচ্ছে, আমাদের কিছু করা দরকার। এখনো সকাল হয় নাই বড় বৌমা, কি করবো কিছু বুঝতেছি না। তোমার বাপরে ডাকো বৌমা, আমার অনেক ভয় লাগতেছে। মিতু ছুটে গেল শ্বশুরকে ডেকে আনার জন্য। বাইরে সবেমাত্র ভোরের ফুটতে শুরু করেছে। কিছুক্ষণ আগে আজানের মধুর ধ্বনিতে চারপাশে ভেসে যাচ্ছিল। হাবিব শিকদার নামাজ পড়ে উঠছেন, অমনি মিতু গিয়ে তার ঘরে হানা দিল। কম্পিত কণ্ঠে কুসুমের শরীর খারাপের কথা বলল। এও বলল কুসুম এখন গর্ভবতী, তাকে দ্রুত ডাক্তার দেখানো উচিত, নইলে তার বা বাচ্চার ক্ষতি হতে পারে। সব শুনে হাবিব শিকদার মৃদু শ্বাস ফেলে বিড়বিড়িয়ে বললেন, ওর হাতে শিমুলের ছাইরা দিলেও ও ভালো হইয়া যাইব বৌমা। মিতু প্রত্যুত্তর করল না। হাবিব শিকদারের হঠাৎ মনে পড়ে যাওয়ায় মিতুকে প্রশ্ন করল। তমল বলল তুমি নাকি আগে থাকতেই কিছু আন্দাজ করছিলা। মিতু ঘাড় কাত করে সায় জানালো, আমাদের বললা না কেন তখনই? তাইলে পানি এতদূর গড়াইতো না। আমি কিভাবে বুঝবো যে এদের ভেতরে আসলে কিছু চলতেছে? বড় ভাসুর ছোট ভাইয়ের বউয়ের দিকে কোন নজরে তাকায় তা তো আর আমি জানি না আব্বা। আচ্ছা তুমি ঘরে যাও, আর চিন্তা করো না, মেজ বউ ঠিক হয়ে যাইব, আমি জানি। মিতু ঘাড় হেলিয়ে চলে যাওয়ার জন্য দু কদম গেলেও আবার থমকে দাঁড়ালো। শ্বশুরের দিকে তাকিয়ে জানতে চাইল, ওদের কি ব্যবস্থা করবেন আব্বা? সব কি এতটুকুতেই শেষ? না বৌমা, তুমি চেনো আমারে, আমি আজীবন সত্যের পথে থেকেছি। এখন শেষ বয়সে এসেও সত্যের পথেই থাকতে চাই। আমার মাথায় একটা বুদ্ধি অবশ্য আছে, কিন্তু সেটাতে তোমাদের সবারও মতামত প্রয়োজন। আগে নয়ন ফিরুক, ওকে ফোন করে সব বলছি আমি। আগামীকাল দুপুরের আগেই ও চলে আসবে জানাইছে। ও আসুক, তারপর সবাইকে নিয়ে বৈঠক বসবো। তার আগে কুসুমের সুস্থ হওয়া প্রয়োজন। মেজ বউই এই সিদ্ধান্ত নিক, আমি চাই এটা। কারণ যা হয়েছে তাতে আমাদের ক্ষতি কম, ওর ক্ষতি সবচাইতে বেশি। নেহাল ওর নিজের স্বামী ছিল। মিতু দীর্ঘশ্বাস ফেলল। এই সংসারটাকে সে খুবই ভালোবাসে, যত্ন করে। শিমুল আসার আগ অবধি সবকিছু কত সুন্দর ছিল। সে আর কুসুম ঘরের মেয়ের মতোই থেকেছে এখানে। দুজনে মিলেমিশে কাজ করেছে। কাজের সময়গুলোই গল্প আর খুনসুটিতেই কেটে গেছে। মাথার উপর মায়ের সমতুল্য শাশুড়ি, বাবার সমতুল্য শ্বশুর তো সর্বদাই ছিল। এই দুজনের ভয়ে কখনো বাড়ির বউদের সাথে অনাচার অবিচার করতে পারেনি বাড়ির ছেলেরা। বাড়ির বউদের গায়ে হাত তোলা তো দূর, একটা উঁচু ধমক পর্যন্ত এখন দেয়নি কে। যে যা ভুল করেছে আম্মা শিখিয়ে পড়িয়ে নিয়েছে। এত সুন্দর সংসারটার কার নজর লাগলো? মৃদু মন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, শিমুলের নজরে পুরো বাড়ি উল্টো পাল্টো হয়ে গেল, তছনছ হয়ে গেল সংসার। মৃদুর বুক ফুঁড়ে ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নেহালকে তার রুমে আটক করে রাখা হয়েছে। সেই রুমে পাহারায় রাখা হয়েছে তমলকে, যেন কোনোভাবে সে পালাতে না পারে। হাবিব শিকদার হুকুম দিয়েছে, আগে বিচার হবে, তারপর যা হওয়ার হবে। শিমুলকে রাখা হয়েছে তার রুমে, সে ঘরটাও বাহির থেকে তালা দেয়া। তার বাবা মাকে ফোন করা হয়নি, তবে হবে। আগে সকালটা পরিপূর্ণভাবে ফুটে উঠুক। মিতুর এত গায়ে জ্বালা করছে যে সে শিমুলের ঘরে গিয়ে ঢুকলো। শিমুল বিধ্বস্ত অবস্থায় খাটে বসেছিল। মিতুকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। মিতু কটমটিয়ে শিমুলের দিকে চেয়ে রইল। তার ইচ্ছে করছে ঝাঁটা দিয়ে ছেড়ে এটাকে এক্ষুনি এই বাড়ি ছাড়া করতে। তৎক্ষণাৎ মিতু ফুঁসে উঠল, যেভাবে গরম তাওয়ার উপর পানি পড়লে ফুঁসে ওঠে। খবরদার, তোমার ওই নোংরা মুখে আমাকে ডাকবে না একদম। শিমুল চুপসে গেল। তার প্রচণ্ড ভয় লাগছে। কুসুমের হাতে যে মারটা সে খেয়েছে তা সহ্য করার মতো না। তবুও কি করে যে সহ্য করে আছে তাও এক বিস্ময়। সেই সঙ্গে রাগও নেহাত কম লাগছে না। একে তো ওই কুসুমের জন্য আজ নেহালের স্ত্রী হতে পারেনি সে,
উল্টো তাকেই দোষী করা হচ্ছে। এরা কিভাবে জানবে নেহালের কারণে কত দিন শুয়েছে শিমুল? মায়ের জুতোর বাড়ি খেয়ে শুরু করে বাবার থাপ্পড়, বড় ভাইয়ের দাপরানি কম খায়নি মেয়েটা মোটেও। তারপরও শেষমেশ নেহালকে পাওয়া হলো না। মিতুর এগিয়ে এলো। মিতুর এগিয়ে আসা শিমুলের ভাবনায় গতিবেগ টেনে ধরল। হকচকিয়ে 2 কদম পিছিয়ে গেল শিমুল। মিতু কাছাকাছি দাঁড়িয়ে হিসিয়ে বলল, সকালটা হোক একবার, তোমার ব্যবস্থা হবে।